গুড ইভিনিং স্টুডেন্টস। অনেকদিন পর তোমাদের আবার এলাম। আজ তোমাদের আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। এই চ্যাপ্টারটা হচ্ছে কি অ্যাসিড, অ্যালকালি এবং সল্ট, অর্থাৎ অ্যাসিড, ক্ষার এবং দ্রবণ সম্পর্কিত যে চ্যাপ্টারটা। এখানে তোমাদের আমি অ্যাসিড বা ক্ষার এবং লবণ সম্পর্কে, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় ব্যবহার করেও থাকি, সেই সম্পর্কে ডিটেলসে তোমাদের আলোচনা করব। তো প্রথমত হচ্ছে কি তোমাদের অ্যাসিড আমরা দেখবে প্রতিদিন খাবার তালিকায় থাকে, যেমন হচ্ছে তোমার লেবু খাই আমরা বা আপেল খাই, এরকম ধরনের জৈব অ্যাসিডগুলো খাই। এছাড়াও অজৈব অ্যাসিডও অনেক, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, যেমন ধরো মিউরেটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। কখনো কখনো ক্ষেত্রে সালফ্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডও বিভিন্ন রকমভাবে ব্যবহৃত হয়ে থাকে। আর সাবান তোমরা যে ব্যবহার করো সেখানে অ্যালকালি রয়েছে বা ক্ষার রয়েছে। আর আমরা তো জানি টেবিল সল্ট হিসেবে সোডিয়াম ক্লোরাইডের প্রতিনিয়ত ব্যবহারটা। তো এই জন্য আমাদের অ্যাসিড, ক্ষার এবং লবণ সম্পর্কে একটু ডিটেলসেই পড়বো আমরা। প্রথম দিনে তোমাদের আমি অ্যাসিড, ক্ষার, লবণের সাধারণভাবে কিছু জিনিস বলবো, তাদের ডেফিনেশন বলবো, তাদের ব্যবহার বলবো, তাদের কিছু রাসায়নিক বিক্রিয়া বলবো। তারপর পরবর্তী সময় তোমাদের প্রত্যেকটা অ্যাসিড সম্পর্কে আলাদা করে আলোচনা করব। তো আজকে আমি দেখি এই তিনটে অ্যাসিড সম্পর্কে। প্রথমে তোমাদের আমি দেখো এখানে অ্যাসিডের সংজ্ঞাটা দেখব। অ্যাসিড অর্থাৎ কাকে বলবো। তোমাদের সিলেবাসে আরএনিয়াসের তড়িৎ বিয়োজন অনুসারে যে অ্যাসিডের সংজ্ঞা সেটাই তোমাদের জানতে হবে। তো আরএনিয়াসের তড়িৎ যে বিয়োজন, বা তাতে করে বলা হয়েছে যে যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোক্সিয়াম আয়ন উৎপন্ন করে, বা হাইড্রোক্সিয়াম আয়ন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন দেয় না, তাদেরকে আমরা অ্যাসিড বলবো। সাধারণভাবে যে হাইড্রোজেন ঘটিত যৌগগুলো যখন জলীয় দ্রবণে তারা আয়নিত হন, তখন তারা হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে। কিন্তু হাইড্রোজেন প্লাস আয়নটা আনস্টেবল, এই জন্য H2 এর সঙ্গে, এই যে ধরো যেমন হাইড্রোক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই H প্লাস আর Cl মাইনাসের মধ্যে H প্লাসটা জলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে কি H3O প্লাস, যেটাই আমরা বলছি হাইড্রোনিয়াম আয়ন তথা হাইড্রোক্সোনিয়াম আয়ন। এই জন্য সমস্ত অ্যাসিড যেগুলো জলে দ্রবীভূত হয়ে H3O প্লাস আয়নটা উৎপন্ন করছে ক্যাটায়ন রূপে, তাদেরকেই আমরা শুধুমাত্র অ্যাসিড বলবো। ও ক্যাটায়ন রূপে যদি অন্য কোনো আয়ন উৎপন্ন করে তাহলে সেটাকে আমরা অ্যাসিড বলবো না। সাধারণভাবে দুই ধরনের আমরা অ্যাসিড দেখি, একটা হচ্ছে কি তীব্র অ্যাসিড, দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কোনগুলো না, যে সকল কোনো অ্যাসিডের যদি বেশিরভাগ অণু আয়নিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়, অর্থাৎ H3O প্লাস আয়ন উৎপন্ন করে, বেশিরভাগ অণুটা আয়নিত হয়ে H3O প্লাস আয়ন উৎপন্ন করবে, তাহলে আমরা তাকে বলবো তীব্র অ্যাসিড। অন্যদিকে মৃদু অ্যাসিড কাকে বলবো না, যার দেখা যাচ্ছে খুব কম সংখ্যক অণু আয়নিত হয়ে H3O প্লাস আয়নটা উৎপন্ন করবে, তাদেরকে বলবো আমরা মৃদু অ্যাসিড। সাধারণভাবে তাহলে তীব্র অ্যাসিড কোনগুলো, আমরা যে সকল অ্যাসিডগুলো হচ্ছে অজৈব অ্যাসিড রূপে বলি, যেমন হাইড্রোক্লিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা হচ্ছে তীব্র অ্যাসিড। অন্যদিকে মৃদু অ্যাসিড কোনগুলো না, সাধারণভাবে যে জৈব অ্যাসিডগুলো, জৈব অ্যাসিড মানে হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড। এখানে তোমাদের অনেক কিছু উদাহরণ দিয়েছি আমি, দেখো ফর্মিক অ্যাসিড। তো এদের সংকেতও আমি লিখে দিয়েছি। অ্যাসিডিক অ্যাসিডের যেমন এখানে সংকেত লিখেছি এটা, এরা সবই হচ্ছে মৃদু অ্যাসিড। তাহলে আমরা মৃদু অ্যাসিড আর তীব্র অ্যাসিড জানতে পারলাম। এখন তোমাদের এখান থেকে উদাহরণ অনেক সময় পরীক্ষায় পড়ে, বা দু একটা হয়তো পার্থক্যও পড়তে পারে। আর অ্যাসিডের তো সংজ্ঞা পড়বেই পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে আমি যে অ্যাসিডের সংজ্ঞাটা বললাম আরএনএসের তত্ত্ব অনুযায়ী, যদিও তোমাদের সিলেবাসে নেই, তবু তোমাদের বলে দিই যে বর্তমানে এছাড়াও আরএনএস ছাড়াও আরও বেশ কয়েকজন বিজ্ঞানী নতুন নতুন কিছু অ্যাসিড সম্পর্কে তত্ত্ব দিয়েছেন। তার মধ্যে হচ্ছে ব্রনস্টেড এবং লাউরির তত্ত্ব, যেখানে প্রোটন যদি বর্জন করার প্রবণতা দেখায় তাহলে তাকে আমরা অ্যাসিড বলে থাকি। প্রোটন মানে হচ্ছে H প্লাস। H প্লাস কেন প্রোটিন বলছি, কারণ H প্লাসের মধ্যে শুধুমাত্র একটা আমরা দেখতে পাচ্ছি প্রোটন রয়েছে, কোনো ইলেকট্রন নেই, ওই জন্য ওটাকে আমরা প্রোটন বলে থাকি। তো আবার আরেক ধরনের আরেকজন বিজ্ঞানী বলেছেন, যেমন লুইস, তিনি বলেছেন যে যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাতে পারে তাদেরকে আমরা অ্যাসিড বলি।
তো এইগুলোও তোমাদের রয়েছে, যদি তোমরা একটু বেশি পড়তে চাও অ্যাসিড সম্পর্কে তো এগুলো তোমরা দেখে নিতে পারো কোনো বুক থেকে। নেক্সট এবার আমি তোমাদের দেখব ক্ষার কাকে বলে। আর্হেনিয়াসের তড়িৎ বিয়োজনবাদ অনুযায়ী যে যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন ছাড়া অন্য কোনো অ্যানায়ন দেয় না তাদেরকে আমরা ক্ষারক বলি বা ক্ষার বলি। অ্যাকচুয়ালি কি ক্ষার কাকে বলবো না, যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলি। তাহলে এই যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আমরা যদি উদাহরণ নিয়ে দেখব যে সোডিয়াম হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন করছে, ক্যাটায়ন রূপে Na+ আর অ্যানায়ন রূপে OH-। যেহেতু OH- আয়ন উৎপন্ন করছে এই জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলবো একটা ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার জলীয় দ্রবণে শুধুমাত্র OH- অ্যানায়ন দিচ্ছে, অন্য কোনো অ্যানায়ন দিচ্ছে না। এরকম ধরনের যে সকল পদার্থ বা যে সকল হাইড্রোক্সাইড বা অক্সাইড জলে দ্রবীভূত হয়ে আমার শুধুমাত্র OH- অ্যানায়নটা দেবে, এরকম ধরনের উদাহরণ আরো দু একটা দেখে নিই আমি, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দেখতে পাচ্ছ এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা যদি একটা মৃদু ক্ষার, অন্যদিকে অন্যগুলো হচ্ছে এগুলো সব তীব্র ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছাড়া আরো বেশ কিছু আমরা জৈব ক্ষারও দেখে থাকি, যাদের মধ্যে OH- আয়নটা জলীয় দ্রবণে আমরা তাদেরকে পাই। ক্ষারেরও আমরা দেখি দুই ধরনের ক্ষার রয়েছে, একটা হচ্ছে তীব্র ক্ষার তাহলে কোনগুলো না, লঘু জলীয় দ্রবণে যে ক্ষারের প্রায় সব অণুই তড়িৎবিজিত হয়ে আয়নে পরিণত হয় তাকে আমরা বলবো তীব্র ক্ষার। যেমন তোমরা দেখলেই একটু আগে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটে ক্ষারই হচ্ছে আমার তীব্র ক্ষার। অন্যদিকে তাহলে আমরা মৃদু ক্ষার কোনগুলো বলবো না, লঘু জলীয় দ্রবণে যে ক্ষারের প্রায় সব অণুই তড়িৎবিজিত না হয়ে শুধুমাত্র কিছু সংখ্যক অণু আয়নে পরিণত হয় তাদেরকে আমরা বলি মৃদু ক্ষার। যেমন হচ্ছে এখানে আমরা আগে দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটা হচ্ছে মৃদু ক্ষার। মৃদু ক্ষার সম্পর্কে আমরা দেখলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা মৃদু ক্ষার দেখলাম। আর শুধু এই যে আমরা অ্যাসিড বা ক্ষারের এই ধারণাগুলো দিচ্ছি এগুলো শুধুমাত্র কোন দ্রাবকের ক্ষেত্রে প্রযোজ্য না, জলীয় দ্রবণেই কেবলমাত্র এটা প্রযোজ্য। জল ছাড়া অন্য যে সকল অজলীয় দ্রাবক রয়েছে, যেমন ধরো বেঞ্জিন রয়েছে বা টলুইন বা কেরোসিন, এই সকল ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষারের এই ধারণাটা কখনোই মিলবে না। কেবলমাত্র অ্যাসিড এবং ক্ষার কেবলমাত্র জলীয় দ্রবণেই বিয়োজিত হয়ে অ্যাসিডের H+ আয়ন দেবে আর ক্ষারের ক্ষেত্রে OH- আয়ন দেবে। আচ্ছা, নেক্সট আমরা এবার দেখব যে এই অ্যাসিড বা ক্ষার এগুলোকে আমরা সাধারণভাবে দেখে অনেক সময় বুঝতে পারি না, তো সেই জন্য আমরা যে একটা পদার্থের সাহায্য নিই সেই পদার্থটার নাম হচ্ছে নির্দেশক। প্রথমে তোমাদের সংজ্ঞা পড়ে পরীক্ষায় যে নির্দেশক কাকে বলে না, যে পদার্থ বর্ণ পরিবর্তনের দ্বারা জলীয় দ্রবণের আম্লিক, ক্ষারীয় বা প্রশম ধর্ম নির্দেশ করবে এবং এর দ্বারা অ্যাসিড ক্ষার বিক্রিয়ার ক্ষেত্রে প্রশমন ক্ষণটাও নির্দেশ করে, তাহলে আমরা সেই পদার্থটাকে বলবো নির্দেশক। নির্দেশকগুলো সাধারণভাবে কি কি হয় না, তারা সাধারণত হয় মৃদু জৈব অ্যাসিড হয় অথবা মৃদু জৈব ক্ষারক হয়। যেমন ধরো তোমার ফেনফথেলিন একটা হচ্ছে কি এক ধরনের নির্দেশক, এরকম ধরনের অনেক ধরনের, আবার ধরো লিটমাস কাগজ একটা হচ্ছে কি নির্দেশক, এরকম ধরনের বেশ কিছু রয়েছে যেগুলো হচ্ছে নির্দেশক। তো নির্দেশকরা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে নির্দেশকগুলো কিভাবে তারা বর্ণ পরিবর্তনটা করে সেটা দেখে নিই আমরা। না, আয়নের সংস্পর্শে এদের গঠনগত যে সংকেত রয়েছে সেটা পরিবর্তিত হয় এবং এই সংকেত অনুযায়ী এগুলি এক একটি রঙের আলোকে প্রতিফলিত করতে পারে। এই জন্য আমরা আম্লিক, ক্ষারীয় এবং প্রশম দ্রবণে এক একটা বর্ণকে দেখতে পাই। এবার এসো দেখি আমরা নির্দেশকগুলো বিভিন্ন যে দ্রবণ রয়েছে সেই দ্রবণে কি কি ধরনের বর্ণ দেখায়। যেমন ধরো আমরা যদি লিটমাস পেপার নিই, লিটমাসের দ্রবণও পাওয়া যায়, তো আমরা যদি আম্লিক দ্রবণে ডোবাই লিটমাস কাগজটা তাহলে সেই লিটমাস কাগজের বর্ণটা হয়ে যাবে লাল। অন্যদিকে লিটমাস কাগজে যদি ক্ষারীয় দ্রবণে ডোবাই তাহলে তার বর্ণ হয়ে যাবে নীল। তোমরা লিটমাস কাগজ তো দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়েছি আগে। আর যদি আমরা লিটমাস কাগজে কোনো প্রশম দ্রবণে ডোবাই
তাহলে তার বর্ণ হয়ে যাবে বেগুনি। তাহলে লিটমাস কাগজের আমরা তিনটা বর্ণ দেখতে পেলাম। একই নম্বর যদি ফিনফথেলিন দিকে দেখি, ফিনফথেলিন আম্লিক দ্রবণে বা হচ্ছে প্রশম দ্রবণে এ বর্ণহীন হয়, কিন্তু যদি আমরা ক্ষারীয় দ্রবণে ফেনফথেলিনে এক ফোঁটা ফেলি তাহলে দেখি আমরা লালচে বেগুনি বা গোলাপি লাল সাধারণত বর্ণটা ধারণ করে। একই রকমভাবে যদি আমরা মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেডকে দেখি তাহলে তারা কি ধরনের বর্ণ পরিবর্তন করে দেখো। মিথাইল অরেঞ্জ যদি আমরা আম্লিক দ্রবণে দেখি তাহলে সেটা লালচে গোলাপি বর্ণ ধারণ করবে, অন্যদিকে ক্ষারীয় দ্রবণে হলুদ বর্ণ ধারণ করে এবং প্রশম দ্রবণে কমলা বর্ণ ধারণ করে। মিথাইল রেড এটাও তোমাদের অনেক সময় আসে। মিথাইল রেড বর্ণ পরিবর্তন করে আম্লিক দ্রবণে কি লাল হয় আর ক্ষারীয় দ্রবণে হলুদ হয়, অন্যদিকে প্রশম দ্রবণেও এ হচ্ছে কি লাল বর্ণ ধারণ করে। এদের যদি আমরা কালারটা কিরকম হয় তার ছবিও যদি তোমাদেরকে দেখাই তাহলে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো তোমাদের ছবিগুলো দেখাই। দেখো লিটমাস দ্রবণ যদি আমরা ক্ষারীয় দ্রবণে, লিটমাস দ্রবণে কিন্তু এখানে ঢালা হয়েছে, ক্ষারীয় দ্রবণে ঢালা হয়েছে, তাহলে নীল বর্ণ ধারণ করেছে কিরকম ধরনের। অন্যদিকে অ্যাসিড দ্রবণে লিটমাস দ্রবণকে ঢাললে লাল বর্ণ ধারণ করেছে, এটা দেখতে পাচ্ছি আমরা। এবার যদি তোমার চলে যায় ফেনফথেলিন, তোমাদের ফেনফথেলিনকে আমি দেখিয়েছি ক্লাস ল্যাবে নিয়ে গেছিলাম যখন তখন দেখিয়েছিলাম। দেখো ফিনফথেলিন সাধারণভাবে কিরকম ধরনের বর্ণ, কোনো বর্ণ দেখতে পাচ্ছি না আমরা অ্যাসিড দ্রবণে, এমন প্রশম দ্রবণে এরকম ধরনের কোনো বর্ণ দেখতে পাবো না আমরা। অন্যদিকে যদি আমরা ক্ষার দ্রবণে দেখি ফিনফথেলিন একটা লালচে বেগুনি বা গোলাপি বর্ণ ধারণ করেছে। আবার এবার চলে যাই ধরো মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে কিরকম ধরনের লাল বর্ণ ধারণ করেছে। অন্যদিকে যদি আমরা ক্ষার দ্রবণে দেখি তাহলে কিরকম হলুদ বর্ণ ধারণ করেছে। তাহলে এগুলো থেকে আমরা নির্দেশকের সাহায্যে আমরা অ্যাসিড বা ক্ষার বা প্রশম দ্রবণটাকে সহজেই শনাক্ত করতে পারবো। এবার তোমাদের আমি আজকে বেশ কিছু অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। যেমন প্রথমেই দেখব হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত হলো HCl, এর রাসায়নিক নাম কি হাইড্রোজেন ক্লোরাইড, এবং যদি আমরা এর মলিকুলার ওয়েট বা আণবিক ওজন দেখি তাহলে দেখবো এটা হচ্ছে 36.5। সাধারণভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমরা পড়বো কেন? সাধারণভাবে হাইড্রোক্লোরিক যে তিনটি অজৈব অ্যাসিড আমরা বেশি করে পড়তে চাইছি বা জানতে চাইছি তাদের মধ্যে একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে লালারস হিসাবে আমাদের ক্ষরিত হয় এবং অনেক সময় খাদ্যদ্রব্যকে আমাদের পাচিত করতে এ সাহায্য করে। যেহেতু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সামুদ্রিকভাবে যে লবণ পাই সেই সামুদ্রিক লবণ থেকে তৈরি করা হয়, ওই জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর একটা নাম হচ্ছে কি মিউরেটিক অ্যাসিড। অনেক সময় মিউরেটিক অ্যাসিডকে বাথরুম পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমেই দেখবো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রস্তুত করি কিভাবে, পরীক্ষা করে একে প্রস্তুত করা হয় কিভাবে। না এই যে বলছিলাম সামুদ্রিক লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডকে যদি গাঢ় সালফিক অ্যাসিড সহযোগে আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণভাবে উত্তপ্ত করি তাহলে দেখব তৈরি হয় একটা লবণ সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এখানে অ্যারো চিহ্নের সাহায্যে আমরা দেখেছি যে এটা একটা গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড একটা হচ্ছে গ্যাস। তো যদি আমরা এই যে মিশ্রণটা নিলাম সোডিয়াম ক্লোরাইড আর গাঢ় সালফিক অ্যাসিড, যে তাপমাত্রা বাড়াই 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি নিয়ে যাই তাহলে তখন সোডিয়াম বাইসালফেটের জায়গায় সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, কিন্তু একই সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাই উৎপন্ন হবে। অর্থাৎ আমরা এই পরীক্ষার সাহায্যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করলাম। এখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? না জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে আমাদের দ্রবীভূত করতে হবে, তাহলে আমরা যে দ্রবণটা পাবো সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধর্ম তোমাদের ভীষণভাবে জানার দরকার রয়েছে, কারণ এর ধর্ম না জানলে বা একে হ্যান্ডেল করাটাও অনেক সময় অসুবিধাজনক হয়ে থাকে। প্রথমে দেখে নেব এর ভৌত ধর্মটা কি। সাধারণভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বর্ণহীন একটা দ্রবণ ধরতে পারো, শ্বাসরোধী, এর থেকে সবসময় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে সর্বদাই এক ধরনের ধোঁয়া বেরোয় এবং সেটা শ্বাসরোধী এবং ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস। এছাড়া হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বায়ুর তুলনায় 1.3 গুণ ভারী হবে। এনটিপিতে যদি আমরা দেখি জলের দ্রাব্যতা এর কিরকম হয়, না এনটিপিতে 1 মিলিলিটার জলে 450 ml হাইড্রোজেন ক্লোরাইড দ্রবীভূত হতে পারে। 450 ml, তার মানে খুব বেশি পরিমাণে দ্রবীভূত হয় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা জলের সঙ্গে। এবং তোমাদের এখানে আরেকটা জিনিস জানার দরকার যে তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা দেখছি বা তরল হাইড্রোজেন ক্লোরাইড যেটা দেখছি আমরা,
এই স্ফুটনাঙ্কটা হচ্ছে কি -85°C। তাহলে আমরা এখান থেকে এর ভৌত ধর্মগুলো জানলাম। এবার আমরা এসে যাবো রাসায়নিক ধর্মে। হাইড্রোক্লিক অ্যাসিডের রাসায়নিক ধর্মের প্রথমেই দেখবো আমরা যে কোনো অ্যাসিড যেগুলো আমরা দেখছি, যে হাইড্রোক্লিক অ্যাসিড বলো, সালফ্রিক অ্যাসিড বলো বা নাইট্রিক অ্যাসিড বলো, এরা সবই যেহেতু অ্যাসিড, তাদের এদের আম্লিক ধর্মগুলো রয়েছে। এই আম্লিক ধর্মগুলো কি কি না, এক নম্বর হচ্ছে এরা ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। সমস্ত অ্যাসিডই ক্ষার বা ক্ষারকের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করবে। যদি ধরো আমি হাইড্রোক্লিক অ্যাসিড ধরি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেমন এটা একটা ক্ষার, হাইড্রোক্লোরিক অ্যাসিড রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি করছে, লবণ, সোডিয়াম ক্লোরাইড, আর জল উৎপন্ন করবে, জল উৎপন্ন করছে। একইরকম ভাবে যদি আমরা অন্য কোনো অ্যাসিডও দেখি, সালফ্রিক অ্যাসিড, সেক্ষেত্রেও দেখবো আমরা একটা লবণ উৎপন্ন করবে আর জল উৎপন্ন করবে। নাইট্রিক অ্যাসিডও তাই, অন্যান্য যে সকল অজৈব অ্যাসিড রয়েছে, ফসফরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, এরা সবাই লবণ এবং জল উৎপন্ন করবে। নেক্সট হচ্ছে কি আমরা 2 নম্বর এর ধর্ম ধরবো ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া। যে কোনো অ্যাসিড ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ধাতব, যদি আমরা একটা লবণ উৎপন্ন করবে, ধাতব লবণ, এবং সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে আর জল উৎপন্ন করবে। তাহলে ধাতব কার্বনেট এবং ধাতব বাইকার্বনেটের সঙ্গে যদি আমরা, যেমন ধরো এখানে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি একটা, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট যদি আমরা নিই, হাইড্রোক্লিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া কি করবে, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন করবে। নেক্সট হচ্ছে কি আমরা 3 নম্বর রাসায়নিক বিক্রিয়া দেখব। 3 নম্বর রাসায়নিক বিক্রিয়া ধাতু, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া দুর্গম ভাবে ঘটে। এক হচ্ছে কি, যে 3টে অ্যাসিড আমরা পড়বো, হাইড্রোক্লিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড। এর মধ্যে সালফ্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হচ্ছে কি জারক অ্যাসিড, অন্যদিকে হাইড্রোক্লিক অ্যাসিড হচ্ছে একটি বিজারক অ্যাসিড। তো যদি আমরা ধাতুর সঙ্গে লঘু অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া করি, তাহলে রাসায়নিক বিক্রিয়াগুলো এক ধরনের হয়। অন্যদিকে ধাতুর সঙ্গে যদি আমরা গাঢ় অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া ঘটাই, তাহলে রাসায়নিক বিক্রিয়াগুলো আরেক ধরনের ঘটে। এই রাসায়নিক বিক্রিয়াটা বেশি আলাদা হয় সাধারণত সালফ্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এখন হাইড্রোক্লিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটাই ধাতুর, লঘু, এখানে আমরা দেখো ধাতুর সঙ্গে আমরা লঘু অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া ঘটাই, যদি সাধারণভাবে দেখা গেছে ধাতুর সঙ্গে সব এই 3টে যে অজৈব অ্যাসিড রয়েছে, 3টে অজৈব অ্যাসিড যদি লঘু অ্যাসিড নিই আমরা, তাহলে 3টেই কি করবে, ধাতব ক্লোরাইড লবণ উৎপন্ন করবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তো সমস্ত ধাতুই কি হচ্ছে কি লঘু অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে? কিন্তু উত্তর হচ্ছে না, সমস্ত ধাতু কিন্তু অ্যাসিডগুলোর সঙ্গে, লঘু অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। এখানে আমরা আমাদের একটা বলে দিই, একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী রয়েছে, অর্থাৎ সক্রিয়তা, ধাতুগুলোকে তাদের সক্রিয়তা অনুসারে একটা তাদের শ্রেণী করা হয়েছে, সেইটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা হাইড্রোজেনের উপরে অবস্থান করছে, যে সকল ধাতু, তারা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ধাতব লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে। আমি যদি ধরো এখানে একটা জিঙ্ক ধাতু একটা নিচ্ছি, যে লঘু হাইড্রোক্লিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারছে। এখানে তোমার জিঙ্কটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থান করছে বলেই একমাত্র জিঙ্ক থেকে আমরা হাইড্রোজেন গ্যাসকে উৎপন্ন করতে পারলাম লঘু হাইড্রোক্লিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায়। যদি আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীটা দেখে নিই, তাহলে অন্যান্য কোন কোন ধাতুগুলো রাসায়নিক বিক্রিয়া করতে পারবে সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখে নিই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা একবার দেখে নিই আমরা। দেখো এখানে তড়িৎ ধাতুর সক্রিয়তা অনুযায়ী একটা শ্রেণী করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন হচ্ছে এই জায়গায় রয়েছে। হাইড্রোজেন উপরে অনেক ধাতু রয়েছে, যেমন লেড, টিন, আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। এই যে ধাতুগুলো রয়েছে এরা সবাই লঘু অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। অন্যদিকে হাইড্রোজেনের নিচে যে সকল ধাতুগুলো রয়েছে, অর্থাৎ কপার, মার্কারি, গোল্ড রয়েছে, সিলভার রয়েছে, এরা কখনোই লঘু অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসকে উৎপন্ন করতে পারে না। এবারে আমরা দেখব কপার তো সাধারণভাবে লঘু অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করতে পারে না, কিন্তু যদি আমরা গাঢ় এবং
উষ্ণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, সেক্ষেত্রে কপার কিরকম ধরনের রাসায়নিক বিক্রিয়া করে সেটা একটু দেখে নিই। যদি আমরা কপার নিই, গাঢ় এবং উত্তপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতিতে নিই, সেক্ষেত্রে আমরা দেখব যে কপারটা রাসায়নিক বিক্রিয়া করবে এবং উৎপন্ন করবে কপার ক্লোরাইড লবণ অর্থাৎ কিউপিক ক্লোরাইড লবণ এবং সেই সাথে জল উৎপন্ন করবে। একইরকমভাবে সিলভারও তাই রাসায়নিক বিক্রিয়াটা করতে পারে এখানে। যদি এদের সক্রিয়তা খুব কম, তবু এরা বিশেষ অবস্থায় শুধুমাত্র গাঢ় এবং উত্তপ্ত এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করতে পারে, দিয়ে এরকম ধরনের বিক্রিয়তা পদার্থগুলো উৎপন্ন করতে পারে। এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি অধঃক্ষেপণ বিক্রিয়া। যেমন ধরো লেড নাইট্রেট লবণের জলীয় দ্রবণে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিই, সেক্ষেত্রে লেড ক্লোরাইড লবণ উৎপন্ন হবে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। এটাও তোমাদের অনেক সময় পরীক্ষায় পড়ে। লেড নাইট্রেট ছাড়াও আর অনেক ধরনের যে সিলভার নাইট্রেট দ্রবণকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, সেক্ষেত্রেও এই অধঃক্ষেপণ বিক্রিয়াটা দেখা যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে বিজারণ ধর্ম। যেমন বলছিলাম যে এটা একটা বিজারক অ্যাসিড। তাহলে জারক পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় এ কি করবে, নিজে জারিত হবে এবং জারক পদার্থকে সে বিজারিত করতে পারবে। এখন আমরা দেখে নিই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া কি ধরনের ঘটে। না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় ম্যাঙ্গানাস ক্লোরাইড লবণ উৎপন্ন করে, ক্লোরিন গ্যাস উৎপন্ন করে আর জল উৎপন্ন করে। অন্যদিকে আরেকটা যদি জারক পদার্থ নিই, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট নিয়েছি এখানে আমি, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ায় আমরা পাবো পটাশিয়াম ক্লোরাইড লবণ, ক্রোমাস ক্লোরাইড লবণ, ক্লোরিন গ্যাস এবং জল। আর আরেকটা যদি জারক পদার্থ নিই, যেমন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কিরকম রাসায়নিক বিক্রিয়া করে। না, এ রাসায়নিক বিক্রিয়া করে উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড লবণ, ম্যাঙ্গানাস ক্লোরাইড লবণ, ক্লোরিন গ্যাস এবং জল। সাধারণভাবে এই রাসায়নিক বিক্রিয়াগুলো থেকে দেখতে পাচ্ছ তুমি প্রত্যেকটা ক্ষেত্রে যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যে ক্লোরিন বর্তমান, সেগুলো কিন্তু এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা বলে দিতে পারছি। অন্যদিকে যদি আমরা প্রশ্ন পড়ে পরীক্ষায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, সেটা আমরা কিভাবে প্রমাণ করব। না, সেটা আমরা আগেই দেখেছি যে ধাতুর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে রাসায়নিক বিক্রিয়া, যেমন ধরো জিঙ্কের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া, জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এইখানে এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমি বলতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বর্তমান রয়েছে। তোমাদের এখানে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো আমি বলছিলাম, এই রাসায়নিক বিক্রিয়াগুলো কিরকম ধরনের পরীক্ষা পড়তে পারে। না, কখনো কখনো এরকম ধরনের প্রশ্ন পড়ে যে কি ঘটে সমীকরণ সহ লিখো। বলতে পারে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটে তাহা সমিত সমীকরণ সহ লেখো। তাহলে তোমরা প্রথমে কি লিখবে। না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে আমরা পাই ম্যাঙ্গানাস ক্লোরাইড লবণ, পটাশিয়াম ক্লোরাইড লবণ এবং ক্লোরিন গ্যাস। এটা তোমরা কথাই লিখলে। তারপরে এই রাসায়নিক সমীকরণ যেটা আমি লিখেছি, এই সমীকরণটা দেবে। সমীকরণটা আমি ব্যালেন্স করে দিইনি, এটা তোমরা কেমিক্যালে ব্যালেন্স করে দেবে। ব্যালেন্স করে দিলে তাহলে এটা 2 নম্বর প্রশ্ন থাকে, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তো এই হলো বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া। এরপরে আমরা পরবর্তী যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়াগুলো সেগুলো দেখে নেব। এবার দেখব নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া, কারণ এখান থেকে আমরা অম্লরাজ কি জিনিস সেটা জানতে পারবো। দেখা গেছে যে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের যে মিশ্রণ, এটাকে আমরা বলছি অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। সাধারণভাবে এই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। না, কিছু কিছু ধাতু রয়েছে যেগুলোকে বড় ধাতু বলি, যেমন হচ্ছে কি গোল্ড, প্লাটিনাম, এরা সাধারণত গাঢ় নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয় না। তো এই সকল ধাতুগুলোকে দ্রবীভূত করা হয় অম্লরাজ নামক একটা অ্যাসিডে। তাহলে এই অ্যাসিডটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখে নি চলো। 3 আয়তন দেখো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া কি উৎপন্ন করছে। না, নাইট্রোসিল ক্লোরাইড, ভীষণ একটা রিয়েক্টিভ একটা পদার্থ। অন্যদিকে ক্লোরাইড বা ক্লোরিন উৎপন্ন করছে আর জল উৎপন্ন করছে। এই যে ক্লোরিন উৎপন্ন হলো, এই ক্লোরিনই সাধারণভাবে গোল্ড বা প্লাটিনামের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এগুলোকে দ্রবীভূত করতে পারে। যেমন ধরো
গোল্ডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া কিরকম হচ্ছে। না গোল্ডের সঙ্গে যদি আমরা অম্লরাজ নিই সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে কি, আমরা ক্লোরোঅরিক অ্যাসিড HAuCl4, নাইট্রোসিল ক্লোরাইড আর জল। তাহলে এইখানে যে আমরা ক্লোরোঅরিক অ্যাসিডটা পেলাম এটা জলে দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ গোল্ডকে আমরা এখানে দ্রবীভূত করতে পারলাম। অন্যদিকে প্লাটিনামের ক্ষেত্রে একই ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। এটা রাসায়নিকটা দেখো, এটা ক্লোরো প্লাটিনিক অ্যাসিড একটা উৎপন্ন করে, আর সঙ্গে সঙ্গে নাইট্রোসিল ক্লোরাইডটা তো থাকবেই, এটা উৎপন্ন হয়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এবং প্লাটিনামকে অম্লরাজের মধ্যে দ্রবীভূত করা যায়। আবার আরেক সাধারণভাবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইডকে শনাক্ত করব কিভাবে, না আমরা ড্রাই টেস্ট যেটাকে বলি, সাধারণভাবে সেটাকে কিভাবে টেস্ট করা হয়, না যদি আমরা কোনো একটা কাঁচদণ্ডকে অ্যামোনিয়ার মধ্যে দ্রবীভূত করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস রয়েছে সেরকম ধরনের কোনো জায়গায় ধরি, তাহলে দেখবো সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম একটা হচ্ছে কি গ্যাস, অন্যদিকে হাইড্রোজেন ক্লোরাইডও একটা গ্যাস, আর অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে এক ধরনের কঠিন পদার্থ। তাহলে দুটো গ্যাসের রাসায়নিক বিক্রিয়া একটা কঠিন পদার্থ উৎপন্ন উদাহরণ যেমন এটা, সেরকম ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্তকরণের এটা একটা উপায়। অন্যদিকে ওয়েট টেস্ট বা সিক্ত পরীক্ষার সাহায্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করতে পারি। শনাক্তকরণ কিভাবে করা হয়, না সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালি সেক্ষেত্রে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পাবো এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। এই যে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পেলাম, এই সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপটাকে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিছুটা পরিমাণ অ্যাড করি সেক্ষেত্রে এই সাদা অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে, এবং দ্রবীভূত হওয়ার সময় যে যৌগটা উৎপন্ন হয় যে যৌগটা হচ্ছে কি আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ AgNH3 Cl। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করতে পারছি এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে। সিলভার ক্লোরাইডকে যে সাদা অধক্ষেপ, সেই সাদা অধক্ষেপটা শুধুমাত্র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়, অন্য কোনো পদার্থে দ্রবীভূত হয় না। এটা যদি আমরা পিকচারের সাহায্যে দেখতে চাই তাহলে একটু দেখতে পারি। এটা যদিও পরবর্তী সময় তোমাদেরকে আমি ল্যাবরেটরিতে এই রাসায়নিক বিক্রিয়া দেখিয়ে দেবো, তবু এবার এর ছবিটা দেখে নিই। এখানে দেখো, এই যে টেস্ট টিউবটা নিয়েছি আমরা, এই টেস্ট টিউবের মধ্যে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আমরা সিলভার নাইট্রেট দ্রবণটা ঢালতে আমরা দেখতে পাচ্ছি একটা সাদা অধক্ষেপ উৎপন্ন হয়েছে, আর উপরের অংশে যে তরলটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই সাদা অধক্ষেপটা যদি আমরা উপরে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালি সেক্ষেত্রে দেখো এটা পুরোপুরি দ্রবীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রাব্য একটা জটিল লবণ উৎপন্ন করছে, যেটাকে আমরা বলছি আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ। তাহলে এটা একটা শনাক্তকরণ পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার আমরা যে জিনিসটা শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার দেখব। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি কি কাজে ব্যবহার করা হয় আমরা দেখলাম আগে, যে বিকারক রূপে ব্যবহার করা হয়, বিভিন্ন রকমের ধাতব ক্লোরাইড, ক্লোরিন, হাইড্রোজেন প্রস্তুতিতেও ব্যবহার করা হয় এটাকে। আর স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন রকম ওষুধ প্রস্তুত করার জন্য বা অম্লরাজ বা অ্যাকুয়ারেজিয়া যেটা বললাম এটা প্রস্তুত করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমি পড়ালাম, এই রাসায়নিক বিক্রিয়াগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, না হলে মনে থাকবে না। লিখে লিখে প্র্যাকটিস করবে। লিখে প্র্যাকটিস করার পরে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের পরবর্তী সময় আমাকে জিজ্ঞেস করতে পারো, বিভিন্ন রকম কোশ্চেন লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করেও জানতে পারো। এই রাসায়নিক বিক্রিয়াগুলো আগে যেগুলো দেখালাম সেগুলো ভালো করে দেখবে। আজকের মতো তোমাদের পড়ানো এটুকুই রইল। পরবর্তী দিনে আমি নাইট্রিক অ্যাসিড এবং সালফ্রিক অ্যাসিডটা পড়াবো। ওকে, বাই।